আজকে আমরা শুরু করব ক্লাস 6 অর্থাৎ ক্লাস 1.5। গত ক্লাসে মানে কালকে ক্লাসে আমরা তিনটা অঙ্ক করছি। তিনটা অঙ্ক হচ্ছে এই তিনটা অঙ্ক, এই একটা অঙ্ক লব্ধির মান এবং দিক নির্ণয়, এটাও লব্ধির মান এবং দিক নির্ণয়, আর একটা হচ্ছে ওই সমবাহু ত্রিভুজের একটা অঙ্ক। এই সমবাহু ত্রিভুজের যে অঙ্কটা করছি আমরা, এটার মতোই আরেকটা অঙ্ক আছে, একই রকম না, ওইটাই আজকে করব। আজকের যে অঙ্কটা এটা আমরা একটু পড়ি। চিত্রানুযায়ী এ বি সি ডি ই এফ একটি সুষম ষড়ভুজ। স্পষ্ট করে লেখা আছে, একটা দেখো, সুষম ষড়ভুজ। চিত্র অনুযায়ী এ বি সি ডি ই এফ, এই যে চিত্রে দেখো একটা সুষম ষড়ভুজ। ইহার এ বিন্দু হইতে, এই এ বিন্দুতে, মানে আমরা গত ক্লাসে যে অঙ্কটা করছি, এটা কিন্তু বাহুতে ছিল বলগুলা, এই বাহুতে একটা, এই বাহুতে একটা, এই বাহুতে একটা। কিন্তু আজকে যেটা করব সেটা তো স্পষ্ট বলে দিছে একটা বিন্দুতে আছে, এবং বিন্দুটা কোনটা? এ বিন্দুতে, এই যে এ বিন্দুতে। এ বিন্দু হইতে, এই এ বিন্দু হইতে সবগুলো বল একটা বিন্দুতেই আছে। গত ক্লাসে যে একটা সমস্যা ছিল, সবগুলো বল একটা বিন্দুতে ছিল না, বরং সবগুলো বল বাহুতে ছিল। কিন্তু আজকে যে অঙ্কটা বলছে, সেখানে বলছে সবগুলো বল এ বিন্দুতে আছে। তাহলে এ বিন্দু হইতে কত কত বল আছে? 20 নিউটন, 30 নিউটন, 40 নিউটন, 50 নিউটন, 60 নিউটন ওজনের বলগুলি ক্রিয়া করিতেছে। বলগুলির লব্ধির মান ও দিক বাহির করো। এই বলগুলির লব্ধির মান এবং দিক বাইর করো। এখন যেটা আমাদের বুঝতে হবে, ষড়ভুজ কাকে বলা হয়। এই যে ষড়ভুজ, ত্রিভুজ মানে হচ্ছে, ত্রিভুজ মানে হচ্ছে তিনটি বাহু থাকবে। ত্রিভুজ মানে হচ্ছে যেটা, আমি একটু আবার ক্লিয়ার করি কালকের ক্লাসটা। কালকের ক্লাসটা ছিল ত্রিভুজ। ত্রিভুজ মানে তিনটি বাহু থাকবে এবং তার তিনটা কোণের সমষ্টি হবে, তিনটা কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি। তিনটা কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। ত্রিভুজ মানে তিনটা কোণ থাকবে এবং তিনটা কোণের সমষ্টি হচ্ছে এই কোণ, এই কোণ আর এই কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। আর চতুর্ভুজ মানে হচ্ছে চারটি বাহু থাকবে, চারটা কোণ থাকবে। ঠিক আছে? চতুর্ভুজ মানে কয়টা? চারটি বাহু, চারটি বাহু। এই যে 1 2 3 4। আর কোণও কয়টা? চারটা। চার কোণের সমষ্টি হচ্ছে, চতুর্ভুজের চার কোণের সমষ্টি হচ্ছে 90 90 180 90 90 180। তাহলে হবে 360, 360 ডিগ্রি, 360 ডিগ্রি। তাহলে পঞ্চভুজ মানে কিন্তু আমাদের আজকে পঞ্চভুজ না, আমাদের করতে হবে, আমাদের ত্রিভুজ চতুর্ভুজ আসতে পারে, পঞ্চভুজ আসবে না। তাহলে আমাদের আজকের ব্যাপার হচ্ছে ষড়ভুজ নিয়ে। ষড়ভুজ আমি একটা আঁকি, এটা ত্রিভুজ, এটা চতুর্ভুজ, আমি একটা ষড়ভুজ আঁকতেছি। দেখো, এই ষড়ভুজ, এই একটা বাহু, 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 1 2 3 4 5 6, এই একটা বাহু। আমি যেটা আঁকলাম এটা ষড়ভুজ। দেখো কয়টা? একটা বাহু, দুইটা বাহু, তিনটা বাহু, চারটা বাহু, পাঁচটা, ছয়টা বাহু। এবং ষড়ভুজের কিন্তু কোণ ছয়টা আছে। যে কয়টা বাহু থাকবে ওই কয়টা কোণ থাকবে। এই একটা কোণ, 1 2 3 4 5, ছয়টা কোণ। এবং ষড়ভুজের যে ছয়টা কোণ তাদের যোগফল হচ্ছে তোমার 720 ডিগ্রি। ষড়ভুজের যে ছয়টা কোণ তাদের যোগফল হচ্ছে 720 ডিগ্রি, 720 ডিগ্রি। ঠিক আছে? আচ্ছা, আমরা গত ক্লাসে যে অঙ্কটা করছিলাম মনে আছে? দেখো, ত্রিভুজের তিনটা বাহু যদি সমান হয়, এই বাহু, এই বাহু আর এই বাহু যদি সমান হয়, তখন তাকে বলা হয় সমবাহু ত্রিভুজ। এই সমবাহু ত্রিভুজের বাহুগুলো যদি সমান সমান হয়, মানে মোট কথা হচ্ছে ত্রিভুজের তিনটা বাহু যদি সমান সমান হয়, তিনটা কোণও সমান সমান। দেখো, এই কোণ 60 ডিগ্রি, এই কোণ 60 ডিগ্রি, এই কোণ 60 ডিগ্রি, মানে 180 ডিগ্রি টোটাল। টোটাল 180 ডিগ্রি হলে 180কে 3 দিয়ে ভাগ দাও, তাহলে প্রতি ভাগে 60 ডিগ্রি করে পড়ে। তার মানে একটা জিনিস ক্লিয়ার আমাদের, যে তিনটা বাহু সমান সমান হলে তিনটা কোণও সমান সমান হবে। এরকম ষড়ভুজের, ষড়ভুজের যদি, ষড়ভুজের যদি ছয়টা বাহু সমান হয়, এই বাহু, এই বাহু, এই বাহু, এই বাহু, এই বাহু,
এই বাহু যদি সমান সমান হয় তাহলে সর্বোচ্চ 6টা কোণও সমান সমান হবে। তুমি একটু দেখো, এই যে আমাদের এই সর্বোচ্চ যেটা আঁকছি, এইটার 6টা বাহু সমান সমান না। এই বাহুটা বড়, এই বাহুটা ছোট, এই বাহুটা একটু বড়, এই বাহুটা আরো ছোট। এই জন্য দেখো কোণগুলোও কিন্তু সমান সমান না। সর্বোচ্চের কোণগুলো একটু খেয়াল করো। এই যে এখানে একটা কোণ আছে, এই যে একটা কোণ, এই কোণ, এখানে আরেকটা কোণ, এখানে আরেকটা কোণ আছে, এখানে আরেকটা কোণ, এখানে আরেকটা কোণ, এখানে আরেকটা কোণ। তাহলে এই কোণগুলো কিন্তু সমান সমান না, কিন্তু টোটাল কোণ কিন্তু 720 ডিগ্রি হবে। যোগ করলে এই 1 2 3 4 5 6 6টা কোণ যোগ করলে 720 ডিগ্রি হবে। বুঝতেছ? আচ্ছা, আমি এখানে একটা ষড়ভুজ আঁকি যেটার 6টা বাহুই আমি সমান সমান আঁকবো। আমি হাতে আঁকবো, একটু অসমান হইতে পারে, কিন্তু তুমি ধরে নাও যে 6টা বাহু আমি সমান সমান আঁকবো। তাহলে একটা ষড়ভুজ আঁকতেছি যার 6টা বাহু সমান সমান। আমি একটা ষড়ভুজ আঁকি, এই একটা বাহু, এই একটা বাহু, ওকে, এই একটা বাহু, বাহুগুলো সমান সমান আঁকবো আমি। এই একটা বাহু, হবে না মনে হয়, চেষ্টা করতেছি। মোটামুটি ধরে নাও, হয় না এটা? মোটামুটি ধরে নাও। এই যে আমি এখানে যেটা আঁকছি এটা দেখো 6টা বাহু সমান সমান, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা। ঠিক আছে, আমি তারপর আবার একটু চেষ্টা করি। দেখো এখানে আমি একটা সুষম একটা সরব 6টা বাহু সমান ধরে একটা ষড়ভুজ আঁকার চেষ্টা করছি। এই যেটা, এই বাহু, এই বাহু, এই বাহু, এই বাহু, এই বাহু আর এই বাহু কি সমান। তবে এইটাই আদর্শ ধরতে পারো, এটার মধ্যে সমান আছে দেখো, কিন্তু এখানে একটু অসমান আছে, এটা একটু ছোট বড় আছে। কিন্তু ধরে নাও 6টা বাহুই সমান সমান, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা বাহু সমান সমান। আচ্ছা, আমি বললাম একটু আগে যে যদি 6টা বাহু সমান হয় তাহলে 6টা কোণও সমান সমান হবে। তাহলে এই কোণ, এই কোণটা আমি দেখাচ্ছি, এই কোণ, এই কোণ, এই একটা কোণ আছে, এই একটা কোণ আছে, এই আরেকটা কোণ আছে, এই আরেকটা কোণ, এই আরেকটা কোণ। এই কোণগুলো কিন্তু কি হবে, সমান সমান হবে। তাহলে সমান সমান হলে সর্বোচ্চ টোটাল কোণ হয়েছে 720 ডিগ্রি। টোটাল কোণ হয়েছে 720 ডিগ্রি। 720, এটারে ভাগ দাও তুমি 6 দ্বারা, তাহলে প্রতি ভাগে কত করে পড়ে দেখো। 720 ভাগ 6, 120 ডিগ্রি। 720 ভাগ 6, 120 ডিগ্রি করে পড়ে প্রতি ভাগে। বুঝতে পারছো? 720 6 দিয়ে ভাগ দিয়ে দেখা, প্রতি ভাগে 120 ডিগ্রি। তাহলে এটা 120 ডিগ্রি, 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 এটাও 120 ডিগ্রি। ঠিক আছে, তার মানে একটা ত্রিভুজের যদি 6টা বাহু সমান সমান, ষড়ভুজের যদি 6টা বাহু সমান হয় 6টা কোণও সমান সমান হবে। এই যে দেখো সবই সমান, দেখো কোণও সমান, বাহু সমান। এটার নাম হচ্ছে সুষম ষড়ভুজ। এটার নাম কি? সুষম ষড়ভুজ। যেটা আমাদের অঙ্কের কথা বলছে যে সুষম ষড়ভুজ। এই যে চিত্র অনুযায়ী এ বি সি ডি এফ একটি সুষম ষড়ভুজ। সুষম ষড়ভুজ কাকে বলা হয়? যে ষড়ভুজের 6টি বাহু সমান এবং 6টি বাহু সমান হলে 6টি কোণও সমান সমান হবে, তখন তাকে বলা হয় কি? সুষম ষড়ভুজ। বুঝতে পারছো? এখন এই সুষম ষড়ভুজের এই ভিতরের কোণটা যদি 120 ডিগ্রি হয় তাহলে বলো দেখি এই কোণটা কত হবে, এই কোণটা কত হবে? কারণ আমরা জানি টোটাল হয়েছে 180 ডিগ্রি। এই যে এখান থেকে টোটাল, এই যে এখান থেকে টোটাল 180 ডিগ্রি, এই যে এখান থেকে টোটাল 180 ডিগ্রি। এই ভিতরটা যদি এই 60 ডিগ্রি হয়, যে 120 ডিগ্রি হয়, তাহলে বাইরেরটা কত হবে? 60 ডিগ্রি। তাহলে আমি এই কোণগুলো আবার একটু দেখি। আমি ভিতরের কোণটা না বাইরের কোণটা, এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি। দেখো তো হয় নাকি? এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি। অনুরূপভাবে এই কোণটা দেখো কত, দেখো তো এইটা, এটাও 60 ডিগ্রি, তাই না? এটাও 60 ডিগ্রি। অনুরূপভাবে এই কোণটা কত, এই কোণটা, এটা কত? 60 ডিগ্রি। ঠিক আছে, অনুরূপভাবে এই কোণটা কত? এই কোণটাও 60 ডিগ্রি। ঠিক আছে কিনা দেখো, এগুলো সব 60 ডিগ্রি করে। ঠিক আছে,
এটা 60°, এটা 60°, এটা 60°, এটাও 60°, মানে বাইরের কোণগুলো ভিতরে এটা 120°, তাহলে বাইরেরটা 60°, এটা ভিতরে 120°, বাইরেরটা 60°। এর টোটালটা হচ্ছে, এটা এখানে একটু ভুল হলো নাকি দেখো তো, এটা তো 60° হয় না, যেটা ভুল করছি এখানে, এই যেখানে দেখো এটা 60° না, এটা ভুল করলাম তো, এটা 60° না, 60° হবে তোমার এইটা, এই যেখান থেকে এইটা হবে 60°, এই যে এটা 60°, ঠিক আছে, এইটা হবে তোমার 60°। তার মানে আমাদের কোণগুলো বোঝা শেষ, ভিতরের কোণটা 120° হলে বাইরের কোণটা হবে কত ডিগ্রি, 60°। ওকে, এখন আমরা এই ষড়ভুজের এ বিন্দুতে, একটা বিন্দু আছে এ বিন্দু, ওই এ বিন্দুতে কয়টা বল আছে গুনে দেখো, এ বিন্দুতে কয়টা বল, এ বিন্দুতে 1, 20 নিউটন, 30 নিউটন, 40 নিউটন, 50 নিউটন, 60 নিউটন, তাহলে 1, 2, 3, 4, এই 5টা বল আছে। 5টা বল কিভাবে কাজ করতেছে আমি দেখাই। 5টা বল কাজ করতেছে, একটা বল কাজ করতেছে এই বরাবর, চিত্রে দেওয়া আছে এটা দেখো, একটা বল এই বরাবর কাজ করতেছে, এই যে এই বরাবর, আর একটা বল কাজ করতেছে এখান থেকে ওই বরাবর, এই যে কর্নার বরাবর এটা, আর একটা বল কাজ করতেছে এখান থেকে ওই বরাবর, ওখান থেকে এই বরাবর, আর একটা বল কাজ করতেছে সোজা এই বরাবর, এই যে দেখো, আর একটা বল কাজ করতেছে এখান থেকে এই বরাবর, এইভাবে কাজ করতেছে বলগুলো। তার মানে এ থেকে বি দিকে, এ থেকে সি এর দিকে, এ থেকে ডি এর দিকে, এ থেকে ই এর দিকে, এ থেকে এফ এর দিকে, ঠিক আছে। এখন আমি বলের মানগুলো দিয়ে দিই। একটা বল হচ্ছে 20 নিউটন, 30 নিউটন, একটা সিরিয়ালি দিয়ে দিই, 20 নিউটন, এটা হচ্ছে 20 নিউটন বল, তারপর আছে তোমার 30 নিউটন বল, 20 নিউটন, তারপরে 30 নিউটন, তারপরে 40 নিউটন, 20 নিউটন, 30 নিউটন, 40 নিউটন, 50 নিউটন, 50 নিউটন, আরেকটা হচ্ছে 60 নিউটন, 60 নিউটন। এই তো আমি বলগুলোর মান বসাই দিছি, বলগুলোর মান বসাই দিছি। আচ্ছা, এখন অ্যাঙ্গেলের কথা মনে আছে তো, এই ভিতরের অ্যাঙ্গেলটা কত বলতে পারবা? ভিতরের এই অ্যাঙ্গেলটা, এই যে এইটা, এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি? 120 ডিগ্রি, 120 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে টোটালটা? এই যে এখান থেকে আমি দাগ দিতেছি দেখো, এই যে এখান থেকে টোটাল অ্যাঙ্গেলটা কত হবে? 120 ডিগ্রি না? 120 ডিগ্রি, এই যে এখান থেকে টোটাল হচ্ছে 120 ডিগ্রি। এই 20 ডিগ্রি অ্যাঙ্গেলটা কয় ভাগে ভাগ হয়েছে দেখো, 120 ডিগ্রি অ্যাঙ্গেলটা ভাগ হয়েছে এক ভাগ, এই যে এটা হচ্ছে এক ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ, 4টা সমান ভাগে ভাগ হয়েছে। যেহেতু এটা সুষম ছিল, ঠিক আছে, ভাগগুলো কি হবে? সমান সমান হবে। তাহলে এই একটা ভাগ, 2টা ভাগ, 3টা ভাগ, 4টা ভাগ, তো টোটাল হয়েছে 120 ডিগ্রি। 120 ডিগ্রি 4 দিয়ে ভাগ দাও, দেখো প্রতি ভাগে 30 ডিগ্রি করে পড়ে। তার মানে এটা হচ্ছে 30 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, এইটাও 30 ডিগ্রি, এইটাও 30 ডিগ্রি, এইটাও 30 ডিগ্রি। ওকে, তো প্রতি ভাগে হয়েছে 30 ডিগ্রি করে। এখন একটা জিনিস খেয়াল করো, এখন একটা জিনিস খেয়াল করো যে এই 20 নিউটনটা আমি যদি এক্স অক্ষ ধরি, 20 নিউটনটাকে যদি এক্স অক্ষ ধরি, এই যে এটা যদি আমি এক্স অক্ষ ধরি, 20 নিউটনটাকে যদি আমি এক্স অক্ষে ধরি, এই যে 20 নিউটন বলটা যদি এক্স অক্ষে ধরি, এই 50 নিউটনটা হবে ওয়াই অক্ষ, 50 নিউটনটা হবে ওয়াই অক্ষ। কীভাবে হইলো এটা? 50 নিউটনটা কীভাবে ওয়াই অক্ষ হয়? আমরা জানি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের মাঝখানের অ্যাঙ্গেল হচ্ছে, এটা যদি এক্স অক্ষ ধরি, এটা যদি এক্স অক্ষ ধরি, তাহলে এটা হবে ওয়াই অক্ষ। আমরা জানি এক্স এবং ওয়াই অক্ষের মাঝখানে অ্যাঙ্গেল 90 ডিগ্রি থাকতে হয়, দেখো 90 ডিগ্রি আছে,
এটা 30 30 30, তাহলে 90 ডিগ্রি। ঠিক আছে, এটা 30 এটা 30 এটা 30, তাহলে এটা 90 ডিগ্রি কোণে আছে। তার মানে এই চিত্রটা আমি যদি ফ্রেশ করে এখানে আঁকি, এই দেখো আমি এই বলগুলো শুধু নিয়ে এসেছি, ত্রিভুজ ষড়ভুজটা আনবো না, আমি এখানে ফ্রেশ করে আঁকতেছি তোমাদের বোঝার জন্য। এই যে এখানে একটা এক্স অক্ষ, এখানে একটা ওয়াই অক্ষ টানলাম। ঠিক আছে, এই এক্স অক্ষে একটা বল আছে, এই এক্স অক্ষে একটা বল আছে, এই বলটা হচ্ছে 20 নিউটন। 20 নিউটন এক্স অক্ষে যে বলটা আছে, এই বলটা হচ্ছে 20 নিউটন। ওয়াই অক্ষে একটা বল আছে, এই যে ওয়াই অক্ষ, ওয়াই অক্ষে একটা বল আছে, এই বলটা হচ্ছে তোমার 50 নিউটন। 50 নিউটন। ওকে, এটা হচ্ছে 50 নিউটন। এই যে আমি 20 নিউটন আর 50 নিউটন, এই যে এইটা 20 নিউটন, এই যে এটা, আর এই যে খাড়াটা এটা 50 নিউটন বসাই দিছি। এখন দেখো এই 30 নিউটন বলটা এক্স অক্ষের সঙ্গে 30 ডিগ্রি কোণ আছে, বসাই দিই আমি। দেখো তুমি দেখলেই বুঝবা, এটা হচ্ছে 30 ডিগ্রি কোণে আছে। এই যে এটা হচ্ছে 30 নিউটন বল, এটা 30 নিউটন বল, 30 নিউটন বল, 30 নিউটন বল। এক্স অক্ষের সহিত কত ডিগ্রি কোণে আছে এটা? এই যে এটা এক্স অক্ষের সহিত আছে 30 ডিগ্রি কোণে, এক্স অক্ষের সহিত 30 ডিগ্রি কোণে আছে। আচ্ছা, এখন দেখো 40 নিউটন বল, এই যে 40 নিউটন বল, 40 নিউটন বলটা এক্স অক্ষের সহিত আছে 60 ডিগ্রি কোণ, এই যে এটা 60 ডিগ্রি কোণ। দেখো টোটালটা 60 ডিগ্রি না? এই যে এটা, এই যে 30 আর 30 60 ডিগ্রি কোণ। অথবা ওয়াই অক্ষের সহিত আছে 30 ডিগ্রি কোণ, এই দেখো এটা 30 ডিগ্রি কোণে। তুমি যে কোনো একটা দেখালেই হবে। মানে আমাদের বল বিভাজন করার জন্য, মানে অঙ্ক করার জন্য যে কোনো অক্ষে একটা বল থাকলেই হবে, যে কোনো অক্ষে একটা অ্যাঙ্গেল থাকলে হবে, বল না, যে কোনো অক্ষে একটা অ্যাঙ্গেল থাকতে হবে। তার মানে এখন এই 40 নিউটন বল যেটা দেখতেছো তুমি, এই যে 40 নিউটনটা, এটা এটা কার সাথে অ্যাঙ্গেল দেখাবে? এক্স এর সাথে দেখাবে না ওয়াই এর সাথে দেখাবে? এক্স এর সাথে যদি দেখায় তাহলে ওভারল্যাপিং হয়ে যাবে, একটার উপর একটা পড়ে যাবে। আমি এক কাজ করি, এটা ওয়াই এর সাথে দেখায় 30 ডিগ্রি দেখাবো। তুমি ইচ্ছা করলে এক্স এর সাথে 60 ডিগ্রি দেখায় অঙ্ক করতে পারো, কোনো প্রবলেম নাই, কিন্তু আমি ওয়াই এর সাথে দেখাবো। তাহলে এটারে আমি সোজা এদিকে টানবো, এই যে এদিকে টানলাম। এটা হচ্ছে তোমার 40 নিউটন বল, এটা 40 নিউটন বল, 40 নিউটন বল, 40 নিউটন বল। এটা কার সাথে আছে? ওয়াই এর সাথে, এই ওয়াই অক্ষের সাথে, এই যে এখানে 30 ডিগ্রি কোণে আছে, 30 ডিগ্রি কোণে আছে, ওয়াই অক্ষের সহিতে 30 ডিগ্রি কোণে আছে। ওকে, এখন আরেকটা বল আছে 60 নিউটন বলটা, এই যে 60 নিউটন বলটা, 60 নিউটন বলটা ওয়াই অক্ষের সহিত 30 ডিগ্রি কোণে। দেখো এই যে ওয়াই অক্ষের সহিত এই যেটা 30 ডিগ্রি কোণে, তাই না? প্রত্যেক বাকি 30 না, 30 30 30 30, ওয়াই অক্ষের সহিত 30 ডিগ্রি কোণে। আবার এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণে আছে? 60 ডিগ্রি কোণে, এই যে এটা 60 ডিগ্রি কোণে আছে। টোটাল 90 ডিগ্রি না, 60 আর এই 30, এটা 60 এটা 30, এটা 30 এটা 60, তাহলে 90। এখন তুমি এই 60 নিউটন বলটা এক্স অক্ষের সহিত কোনো দেখাতে পারো, ওয়াই অক্ষের সহিত কোনো দেখাতে পারো। আমি এক্স অক্ষের সহিত দেখাই, এই যে দেখো এটা এইদিকে, এটা 60 নিউটন, 60 নিউটন বলটা হচ্ছে এইটার সাথে 60 ডিগ্রি কোণে, 60 ডিগ্রি কোণে। আর এই বলটার মান রয়েছে 60 নিউটন, 60 নিউটন। এখন আমাদের যে চিত্রটা আঁকলাম ফাইনালি, এই যে চিত্রটা, ফাইনালি যে চিত্রটা আঁকলাম, এই যেটা, এইটা থেকেই আমরা লব্ধির মান এবং দিক নির্ণয় করব। এটা আগের অঙ্কের মতো হয়ে গেছে। দেখো এরকম অঙ্ক আমরা করছি প্রথম ক্লাসে, এই যে লব্ধির মান এবং দিক নির্ণয়। ঠিক এরকম অবস্থায় থাকলে লব্ধির মান এবং দিক নির্ণয় কীভাবে করতে হয়, এটা পারবো না এটা দেখে করতে, এখানে করা আছে। আমি এটার সময় নষ্ট করতেছি না, অনেকে ভিডিও ক্লাস লম্বা হয়ে গেলে সমস্যা হয়, আমি এটা বড় করতেছি না। তার মানে এটা নর্মালি ইজিলি এখন করে ফেলবো। এই চিত্রটা আমি রেখে দিতেছি এখানে, তোমরা চিত্রটা আঁকে নিও, ক্লাস করার সময় খাতা আঁকে নিবা। তবে এই অঙ্কের মধ্যে কিছু প্রবলেম আছে, প্রবলেমটা ঠিক করে দিই। এটা ঠিক আছে, এটা ঠিক আছে, কিন্তু এখানে অ্যান্সার লিখছে না, এই অ্যান্সারটা লেখা ঠিক হয় নাই। এই অ্যান্সারটা আমি ডিলিট করে দিই, যে এখানে একটা অ্যান্সার আছে না, এই অ্যান্সারটা ডিলিট করে দিই, কারণ থিটাটা তো অ্যান্সার না, আমি বলছি বারে বলছি, তাই না? এখানেও অ্যান্সারটা লিখছি, অ্যান্সারটা ঠিক হয় না, এই যেটা
বরং এটার সাথে একটা অ্যারো চিহ্ন দিয়ে তারপর অ্যান্সার লিখতে হবে। অ্যারো চিহ্নটা দেখতে এরকম হবে, এই দেখো এই যে এরকম অ্যারো চিহ্নটা দেখতে এরকম হবে, এই যে। আর এখানে একটা থিটা হবে, এই যে এখানে একটা থিটা হবে। থিটাটা ছোট্ট করে বসায় দাও, থিটা বাটা ওখানে বসানো আছে, ওই দেখো এই যে থিটা এখানে বসানো আছে, এই যে থিটা কত এটা লেখা আছে। এইটা হবে অ্যান্সার, এটা হবে অ্যান্সার। ঠিক আছে, আমরা তাহলে এখন আধা ঘন্টা ক্লাস হয়ে গেছে অলরেডি, একটা অঙ্কে আধা ঘন্টা চলে গেছে। আমরা এখন পরের অঙ্ক চলে যাব। পরের অঙ্কটা দেখো, এটা অনুশীলনীতে একটা অঙ্ক, অনুশীলনীর একটা অঙ্ক। এখানে বলগুলো ছড়ানো ছিটানো অবস্থায় আছে, তাই না? বলগুলো আছে ছড়ানো ছিটানো অবস্থায় আছে। ঠিক এই অবস্থায় আমরা অঙ্ক করতে পারি না। বলগুলো যদি ছড়ানো ছিটানো থাকে তাহলে এই অবস্থায় অঙ্ক করতে আমরা পারি না। এই বলগুলোর একটা বিন্দুতে নিয়ে আসতে হবে। আর যদি তুমি বেশি অভিজ্ঞ হয়ে যাও তাহলে এটা একটা বিন্দুতে না নিয়েও তুমি অঙ্ক করতে পারবা, কিন্তু তার আগে এই বলের অ্যাঙ্গেলগুলো তোমার বের করতে হবে। কারণ আমরা জানি যে কোনো বলকে তুমি যদি বিভাজন করতে চাও, ধরো যে একটা বল, এইটা বলকে যদি বিভাজন করতে চাও তাহলে এটার অ্যাঙ্গেল লাগবে। অ্যাঙ্গেলটা লাগবে এক্স অক্ষের সহিত অথবা ওয়াই অক্ষের সহিত, যে কোনো একটা অ্যাঙ্গেল লাগবে। এই অ্যাঙ্গেল অথবা এই অ্যাঙ্গেলটা লাগবে যে কোনো বলটা বিভাজন করতে। তাহলে যেখানে যে ধরো 200 নিউটন বল আছে, এটা কত ডিগ্রি অ্যাঙ্গেল আছে, এই যেখানে এটা কত ডিগ্রি অ্যাঙ্গেল, এটা কি দেওয়া আছে? অথবা এটা কত ডিগ্রি অ্যাঙ্গেল, এটা দেওয়া আছে কি? দেওয়া নাই। এই অ্যাঙ্গেলগুলো বের করতে হবে। যেমন এই যে 100 নিউটন বলটা, এটা কত ডিগ্রি অ্যাঙ্গেল আছে, যেখানে দেওয়া নাই। এখানে 200 নিউটন বল আছে, এটা তো কত ডিগ্রি অ্যাঙ্গেল আছে, এটা দেওয়া নাই। এখানে 100 নিউটন বল আছে, এটা ঠিক কত ডিগ্রি অ্যাঙ্গেলে দেওয়া আছে, এটা দেওয়া নাই, তাই না? তাহলে আমাদের এই অ্যাঙ্গেলগুলো তোমার বের করতে হবে। ক্লিয়ার? আমরা এই অ্যাঙ্গেলগুলো বের করার চেষ্টা করবো এখন। লব্ধির মান এবং দিক নির্ণয় করতে গেছে এই অ্যাঙ্গেল লাগবে। কোন কোন অ্যাঙ্গেল লাগবে? এই অ্যাঙ্গেল লাগবে, লাল করে দিছি দেখো, এই অ্যাঙ্গেল লাগবে, এই অ্যাঙ্গেল লাগবে, এই অ্যাঙ্গেল লাগবে। আর এখানে দেখো একটা বল 282 নিউটন বল, এটা সোজাসুজি এক্স অক্ষেই আছে। এক্স অক্ষে আছে কোন দিকে দেখো তো? বাম দিকে। এটা এক্স অক্ষের চিহ্ন, এটা কিন্তু বল না। এই যে এটা অনেকে মনে করে এটা একটা বল, এই যে এটা বল না, কিন্তু এটা হচ্ছে এক্স অক্ষের ডিরেকশন। যেমন এই যেখানে দেওয়া আছে ওয়াই অক্ষের ডিরেকশন, দেখো এই যে এটা এক্স অক্ষের ডিরেকশন। তাহলে বলটা কোনটা? 282 নিউটন। এটা কোন দিকে? সোজাসুজি বাম দিকে। এটার জন্য বিভাজন করার দরকার নাই, কারণ আমরা জানি এক্স অক্ষে কিংবা ওয়াই অক্ষে বল থাকলে তাকে বিভাজন করতে হয় না। তাহলে আমাদের এই 200 নিউটন বল, এই 200 নিউটন বল, এই 100 নিউটন বল আর এই 100 নিউটন বলকে বিভাজন করতে হবে। ঠিক তো? তাহলে বিভাজন করার জন্য আমাদের অ্যাঙ্গেল লাগবে। অ্যাঙ্গেলগুলো আমরা বের করার চেষ্টা করবো এখন। দেখো নিচে চিত্রে প্রতিটি 100 মিলিমিটার বর্গ, তার মানে একটা বর্গক্ষেত্র, একটা বর্গক্ষেত্র, একটা বর্গ, প্রত্যেকটা বর্গক্ষেত্রর মাপ হয়েছে কত? 100, তাই না? এই যে আমি একটা বর্গক্ষেত্র আঁকি, 100 বর্গক্ষেত্র। বর্গক্ষেত্রের সব বাহু সমান সমান না? আচ্ছা, এই বর্গক্ষেত্রের এই বাহু, এই বাহু, এই বাহু, এই বাহু সমান সমান। তাহলে আমরা বলতে পারি যে এইখান থেকে যদি আমি একটা কর্ণ যোগ করি, এই যে এখান থেকে যদি এখানে একটা কর্ণ যোগ করি, যে কর্ণ যোগ করলাম, তাহলে এই পাশে যে অ্যাঙ্গেলটা ছিল না, টোটাল অ্যাঙ্গেলটা, এইটা দুইটা বাঁকে সমান সমান হয়ে গেছে। এই যে একটা হচ্ছে এইটা, আরেকটা হচ্ছে এইটা, দুইটা কোণ হয়ে গেছে না? দেখো মাঝখান থেকে আমি একটা রেখা টানি, দুইটা কোণ হয়ে গেছে। এই বর্গক্ষেত্রের এই কোণের মান যদি 90 ডিগ্রি হয়, এই কোণের মান 90 ডিগ্রি, সব কোণের মান 90 ডিগ্রি, তাহলে বলো দেখি এই কোণটা কত ডিগ্রি হবে? 45 ডিগ্রি হবে। তাহলে এই যে এই কোণটা হবে 45 ডিগ্রি। ঠিক আছে, এটা হিসাব করার কিছুই নাই। আর তুমি যদি বলো হিসাব করতে পারো, হিসাব কীভাবে করে দেখাই আমি তোমারে। তুমি যদি বলো হিসাব করে দেখাই দিতে, আমি হিসাব করে দেখাই দিতেছি। আমি আর একটা বর্গ আঁকি, এটা 45 ডিগ্রি হবে। আমি আবার একটা এঁকে দেখাই, এটা একটা বর্গ, ঠিক আছে, বড় করে আঁকি বর্গক্ষেত্র। আমি এই সোজা একটা কর্ণ টানছি, না? আচ্ছা, তাহলে এটা দুটো ত্রিভুজ হয়ে গেছে, না? আমার এই কোণটা দরকার, এই যে এই কোণটা দরকার। একটা বর্গকে মাঝখান থেকে যদি আমি কর্ণ টানি, দুটো ত্রিভুজ হয়ে গেছে, আমার এই কোণটা দরকার। তাহলে আমি এক কাজ করি, আমার এই বর্গক্ষেত্রটা মুছে দিই, এই যে উপরের ত্রিভুজটা মুছে দিই।
তাহলে দেখো তো এরকম একটা ত্রিভুজ হয় কিনা, এরকম একটা ত্রিভুজ হয়তো। এই ত্রিভুজের এই বাহু সমান সমান হয়েছে 100, অঙ্কে বলে দিচ্ছে দেখো এই বাহু কত 100, আর এই বাহু কত 100, ঠিক না? এই বাহু হচ্ছে 100। তাহলে এই কোণটা যদি আমি থিটা ধরি, এই থিটা মান বের করা যাবে না? থিটা মান বের করা যাবে এই সূত্র দ্বারা, tan থিটা ইজ ইকাল টু tan থিটা ইজ ইকাল টু 100 ভাগ 100, 100 ভাগ 100। এখন তুমি করে দেখো থিটার মান কত আসে, 45 ডিগ্রি আছে। চেষ্টা করে দেখতে পারো থিটার মান 45 ডিগ্রি। তাহলে এখানে আমার মনে হয় না এটা এটা এরকম মানে এরকম করে tan থিটাতে করা দরকার, কারণ এটা বোঝাই যায় এটা 45 ডিগ্রি, তাই না? আচ্ছা, তাহলে এটা 45 ডিগ্রি হইল। অনুরূপভাবে এটাও 45 ডিগ্রি, এই যে এটাও 45 ডিগ্রি, ঠিক আছে, 45 ডিগ্রি। এখন আমরা কোন বের করবো, এইটা, এই যে এইটা কোন, কিন্তু বলটা দেখো, বলটা এমনভাবে গেছে এই কর্নার বরাবর যায় না, দেখো এখান থেকে এই কর্নার পর্যন্ত যায় না, এখান থেকে শুরু হয়েছে একটা বর্গ থেকে শুরু হয়েছে আর একটা বর্গের কর্নারে যে ঠেকছে। তাহলে আমি এখন দুইটা বর্গক্ষেত্র আঁকি, দুইটা বর্গক্ষেত্র আঁকি, এই যে একটা বর্গক্ষেত্র আর এই আরেকটা বর্গক্ষেত্র, দুইটা বর্গক্ষেত্র আঁকলাম, ঠিক আছে, দুইটা বর্গক্ষেত্র আঁকলাম। এখন এই বর্গক্ষেত্রের এই বাহুটা হচ্ছে তোমার 100, তাই না? অঙ্কে দেওয়া আছে এটা কত 100, এইটা কত 100, এই বাহুটা কত, এই আরেকটা বর্গক্ষেত্র আছে এটার বাহু কত 100। এখন যদি আমি এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত একটা রেখা টানি, বলের রেখাটা, ওই যে বলটা এই কর্নার থেকে ওই কর্নার না, এই যে এই কর্নার থেকে ওই কর্নার, এবং উপরটা মুছে দিই, এই দেখো একটা ত্রিভুজ হয়ে গেছে, এখানে একটা একটা ত্রিভুজ হয়েছে না? এই যে দেখো ভালো করে দেখাইতেছি আমি তোমাকে, এই যে একটা ত্রিভুজ হয়েছে, এই যে এটা মুছে দিলাম, আর উপরে এগুলো মুছে দিলাম, এগুলো মুছে দিলাম, দেখো একটা ত্রিভুজ হয়েছে কিনা। ত্রিভুজের এই কোণটা আমাদের দরকার, যে এই কোণটা, এই কোণটা তাহলে আমি থিটা, এই কোণ বের করা যাবে না? এই যে ট্যান থিটা, যে ট্যান থিটার লম্ব ভাগ ভূমি, লম্ব ভাগ ভূমি, তাহলে আমি লিখি দেখো ট্যান থিটা ইজ ইকাল টু ট্যান থিটা ইজ ইকাল টু লম্ব, লম্ব মানে 100, ভালো করে দেখো লম্ব মানে 100, আর ভূমি মানে হবে কত, দেখো এই 100 আর 100 200 যোগ করলে হবে 200। এখান থেকে যদি তুমি ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে একটা থিটার মান চলে আসবে, একটু ক্যালকুলেশন করলে এখান থেকে থিটার মান আসবে, থিটা ইজ ইকাল টু আসবে 26.56, 26.56 ডিগ্রি, 26.56 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটা হলো 26.56, এই যে এটা 26.56, 26.56, ঠিক আছে। অনুরূপভাবে এইটা আর এইটা দেখো একই, এইটা আর এইটা একই, তাই না? তাহলে এটা অ্যাঙ্গেল কত হবে 26.56, এটা অ্যাঙ্গেলটা হচ্ছে 26.56। এখন আমার মনে হয় যে তুমি এই বলগুলো এক বিন্দুতে না নিয়েও তুমি অঙ্কটা করতে পারবা। এটারও দুইটা অংশ ভাগ করবা, একটা হচ্ছে 200 cos 45, 200 sin 45, এটা হবে 200 cos 45 এইদিকে, এটার ভাঙলে একটা হবে 200 cos 45 এইদিকে, আর একটা হবে 200 sin 45, এটার ভাঙলে এইদিকে হবে 200 sin 45, আর এদিকে হবে 200 cos 45, আর এটা যদি ভাঙো তাহলে এটা হবে 200 100 sin 26.56, আর এটা হবে 100 cos 26.56, এটারে ভাঙলে এটা হবে 100 sin 26.56, এটা হবে 100 cos 26.56, আর এটা তো 282 একটা উপাংশে ভাগ করার দরকার নেই, এটা আমার মনে হয় এটা তুমি করতে পারবা, ঠিক আছে, আমি এটা দেখাই দিলাম আর কি। এখন আমরা পরবর্তী অঙ্কে যাব, পরবর্তী অঙ্ক হচ্ছে এই কয়টা অঙ্ক করব আমরা, ঠিক আছে, পরবর্তীতে।
আমরা এই অঙ্কটা একটু রিভিশন দেব, যে অঙ্কটা আমরা আগে করছি গত ক্লাসে। এখানে দেখো অনেকগুলো বল আছে, একটা দুইটা তিনটা চারটা বল আছে। আর চারটা বলের জন্য আমরা যে অঙ্ক করছি, প্রথমে সামেশন অফ এফ এক্স করছি। এফ এক্স করার পর একটা রেজাল্ট পাওয়া গেছে, তাই না? এটার আমরা বলবো এক্স অক্ষের লব্ধি। মনে আছে তোমাদের বলছিলাম, কিন্তু এটা হচ্ছে এক্স অক্ষের লব্ধি। আর সামেশন অফ এফ ওয়াই করার পর একটা রেজাল্ট পাওয়া গেছে, সামেশন অফ এফ ওয়াই করার পরে একটা রেজাল্ট পাওয়া গেছে। এই রেজাল্টটা হচ্ছে ওয়াই অক্ষের লব্ধি। তার মানে একটা অঙ্কের লব্ধি কয়টা থাকে? দুইটা, তাই না? একটা এক্স অক্ষের লব্ধি আর একটা ওয়াই অক্ষের লব্ধি। আমরা তার পরবর্তীতে কি করছিলাম, এক্স অক্ষের লব্ধি আর এই ওয়াই অক্ষের লব্ধিটা আর একটা ফাইনাল লব্ধি বানাইছিলাম। দেখো, এটা এক্স অক্ষের লব্ধি আর এটা হচ্ছে ওয়াই অক্ষের লব্ধি। এই দুইটাকে লব্ধিকে আমরা একত্র করছিলাম, এরকম আর কি। একটা লব্ধি ছিল এইদিকে এক্স অক্ষের লব্ধি, আর একটা লব্ধি ছিল এইদিকে, আর একটা লব্ধি ছিল সোজা এইদিকে উপর দিকে, এটা হচ্ছে ওয়াই অক্ষের লব্ধি। তো এটা ছিল 208.8 আর এটা হচ্ছে 21.7। এই দুইটা লব্ধিকে আমরা একটা ফাইনাল লব্ধি বানাইছিলাম, এই যে এইটা হচ্ছে আর, তাই না? তার নিয়মটা হচ্ছে এইটাই। আমাদের অঙ্কে বের করতে লব্ধির মান এবং দিক নির্ণয়, তাহলে আমরা দুইটা লব্ধি বের করবো। একটা হচ্ছে এক্স অক্ষের লব্ধি, এই যে এইটা এই এক্স অক্ষের লব্ধি এইটা, আর একটা বের করবো ওয়াই অক্ষের লব্ধি। এই দুই লব্ধিকে এক জায়গায় বসে আবার একটা ফাইনাল লব্ধি যেটা বের করবো, তাই না? তাহলে একটা অঙ্ক লব্ধি থাকে দুইটা। এখন আমরা একটা অঙ্ক করব, যে অঙ্কটা একটু পড়ার পরে আমরা তারপরে দেখি কি বলছে। এখানে দেখো একটা জিনিস বলছে, একটি হোয়েস্টিং ট্রলির উপরে। হোয়েস্টিং ট্রলি, আচ্ছা প্রথমে মাথায় ধাক্কা লাগলো, তাহলে হোয়েস্টিং ট্রলিটা কি জিনিস? তোমাকে একটু বলি যে অঙ্কের মধ্যে এরকম কিছু কিছু ভাষা আসবে। এই যে হোয়েস্টিং ট্রলি, দেখো হোয়েস্টিং ট্রলি এটা আসবে। এই ভাষাগুলোর দিকে তোমার খেয়াল রাখার দরকার নেই, তাই না? হোয়েস্টিং ট্রলি তোমার চেনার দরকার নেই অঙ্ক করার জন্য। তুমি শুধু এইটুকু বাদ দিয়ে এটা পড়ো, তিনটি বল চিত্রের নিচের চিত্র অনুযায়ী কাজ করছে। এই যে হোয়েস্টিং ট্রলি ট্রলি বাদ দাও, তিনটি বল নিচের চিত্র অনুযায়ী কাজ করছে। এই যে দেখো, একটা দুইটা, এই তিনটা বল নিচের চিত্র অনুযায়ী কাজ করতেছে। আচ্ছা, তিনটি বল নিচের চিত্র অনুযায়ী কাজ করছে। যদি আলফা ইজিক্যাল টু 40 ডিগ্রি হয়, আলফা কোথায় দেখো তো? আমি একটা চিত্র এঁকে নিলাম, ওই চিত্র নষ্ট করতেছি না। এখানে যে আলফা, এই আলফা সমান সমান দেওয়া আছে 40 ডিগ্রি। তার মানে এটা চিত্রের মধ্যে আলফা দেওয়া আছে, কিন্তু ভিতরে মান দেওয়া আছে। তার মানে এটার মান জানা আছে। অনেক সময় এরকম করে, চিত্রের মধ্যে মান দেওয়া থাকে না, কিন্তু অঙ্কের ভিতরে মান দেওয়া থাকে। তাহলে আলফার মান কত ডিগ্রি? 40 ডিগ্রি। তাও বের করো 1 নম্বরে, দুইটা অঙ্ক এখানে। তিনটি বলের লব্ধি উলম্ব থাকলে পি এর মান, ঠিক আছে? এবং ওই লব্ধির মান কত? এখানে একটু স্পষ্ট করে তুমি শোনো। আমরা জানি যে এই যে এখানে আবার দেখায়, একটা অঙ্কের মধ্যে লব্ধি থাকে দুইটা, একটা হচ্ছে এক্স অক্ষে আর একটা হচ্ছে ওয়াই অক্ষে, বা একটা হচ্ছে আনুভূমিক অক্ষে, এটা হচ্ছে আনুভূমিক অক্ষ, ঠিক আছে? আর এইটা হচ্ছে তোমার উলম্ব অক্ষ। ওয়াই অক্ষ মানে কি? উলম্ব অক্ষ। তার মানে একটা অঙ্কে লব্ধি থাকে কয়টা? দুইটা। একটা হচ্ছে আনুভূমিক অক্ষের লব্ধি থাকে, আর একটা হচ্ছে উলম্ব অক্ষে লব্ধি থাকে। আনুভূমিক অক্ষের লব্ধিটা হচ্ছে এইটা, এফ এক্স করলে যেটা বেরোবে, সামেশন অফ এফ এক্স করার পরে একটা রেজাল্ট পাওয়া যাবে, ওইটাই লব্ধি। আর উলম্ব বরাবর যে এফ ওয়াই, এটা করলে উলম্ব বরাবর লব্ধি পাওয়া যাবে, এটা হচ্ছে এফ ওয়াই করলে যেটা পাওয়া যাবে। তার মানে আমাদের এইটাই বলছে এখানে, যে তিনটি বল আছে, তিনটি বলের একটা লব্ধি আছে। এই দেখো, তিনটি বলের লব্ধি, এই যে তিনটি বলের লব্ধি, একটু খেয়াল করো, উলম্ব। তিনটি বলের লব্ধি কিন্তু উলম্ব। তার মানে এখানে একটা জিনিস তোমাকে স্পষ্ট করে বলে দিয়েছে যে আনুভূমিক বরাবর কোনো লব্ধি নাই। বুঝতে পারছো? মানে তিনটি বলের যে লব্ধি আছে এটা উলম্ব। আসলে এই অঙ্কটা আমরা আজকের এই ক্লাসে করার কথা ছিল না, এটা আসলে সাম্যাবস্থার অঙ্ক শেখানোর পরে তারপর আমরা এটা করানোর কথা ছিল, কিন্তু যেহেতু একটু মিল আছে এই জন্য করাই দেই। আমার মনে হয় তোমরা বুঝতে পারবো। তাহলে কি বলছে একটু ভালো করে খেয়াল করো, যে তিনটি বলের লব্ধি উলম্ব, মানে তিনটি বলের লব্ধি উলম্ব মানে সে আনুভূমিক বরাবর কোনো লব্ধি নাই। তার মানে এখানে যদি আমি সামেশন অফ এফ এক্স করি,
এফএক্স করলে কোনো ফলাফল পাওয়া যাবে না। যেমন এখানে সামেশন এফএক্স করার পর একটা ফলাফল পাওয়া গেছে, দেখো এই যে এটা 208 সামেশন এফএফআই করার পর একটা ফলাফল পাওয়া গেছে বা রেজাল্ট পাওয়া গেছে, রেজাল্টটাই তো লব্ধি। তাহলে এখানে যদি আমি সামেশন এফএক্স করি কোনো ফলাফল পাওয়া যাবে না, কারণ এফএক্স আনুভূমিক, এফএক্স মানে আনুভূমিক, এই যে বরাবর, এফএক্স মানে আনুভূমিক, এই বরাবর, এই বরাবর কোনো লব্ধি নাই। লব্ধি আছে কোন বরাবর? উলম্ব বরাবর। তাহলে এই বরাবর যেহেতু কোনো লব্ধি নাই, কোনো ফলাফল পাওয়া যাবে না। ফলাফল না পাওয়া যাবে মানে কি? জিরো। ফলাফল পাওয়া যাবে না মানে কি? জিরো। তাহলে ফলাফল পাওয়া যাবে কোন বরাবর? এই সামেশন অফ এফ ওয়াই। এইটা করলে আমি যদি এটা করি, এই যে এটা করবো, ইজিক্যাল টু লিখবো, ইজিক্যাল টু লিখে অঙ্ক করবো, যেরকম অনেক কিছু লিখবো, লেখার পরে ইজিক্যাল টু একটা ফলাফল পাওয়া যাবে। এই ফলাফলটা হয়েছে তোমার ওয়াই অক্ষের লব্ধি। দেখো ক্লিয়ার হয়েছে নাকি? তাহলে আমাদের এক্স অক্ষ বরাবর কোনো লব্ধি পাওয়া যাবে না, ফলাফলটা হবে শূন্য। তাহলে সামেশন অফ এফ এক্স ইজিক্যাল টু জিরো। আর ওয়াই অক্ষ বরাবর একটা লব্ধি পাওয়া যাবে, ওই লব্ধির কথা হয়েছে উলম্ব লব্ধির কথা বলা আছে, এবং ওই লব্ধির মান বের করতে বলছে, ওই লব্ধির মানটা বের করতে বলছে। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে ওয়াই অক্ষের যে লব্ধিটা ওটা বের করি, ওয়াই অক্ষের যে লব্ধিটা ওটা বের করি। এক্স অক্ষে তো কোনো লব্ধি পাওয়া যাবে না, জিরো পাওয়া যাবে। তাহলে ওয়াই অক্ষের লব্ধিটা আমরা বের করি। লব্ধি বের করার কি নিয়ম কি? সামেশন অফ এফ ওয়াই করতে হবে, যেখানে লব্ধি বের করছি না আমরা, এই যে ওয়াই অক্ষের লব্ধি বের করছি, তাহলে সামেশন অফ এফ ওয়াই করতে হবে। এই সামেশন অফ এফ ওয়াই করছে এখানে, দেখো এই যে সামেশন অফ এফ ওয়াই করছে। তাহলে সামেশন অফ এফ ওয়াই উপর দিকে পজিটিভ ধরছে, উপর দিকে পজিটিভ। এখানে কয়টা বল আছে? একটা, দুইটা, তিনটা। এটা হচ্ছে, এই বলটাতে আমাদের লাগবে না, এই বলটা আছে সোজাসুজি আনুভূমিক বরাবর। তাহলে এইটার উপাংশে ভাগ করো, এই বলটাকে একটা উপাংশে ভাগ করো, এই বলটাকে একটা উপাংশে ভাগ করো। এই বলটার যদি উপাংশে ভাগ করো, এই যে 1000 নিউটন, এইদিকে আসবে একটা বল, আর এইদিকে যাবে আর একটা বল, ঠিক না? এই বলটা হবে তোমার, এই বলটা হবে 1000 কজ আলফা, 1000 কজ আলফা, এই যে আলফা কোণের সাপেক্ষে। এটা হবে সাইন আলফা, এটা হবে কজ, এটা সাইন। 1000 কজ আলফা, আলফা মানে কত? 40 ডিগ্রি না? আর এইটা হবে 1000 সাইন 40 ডিগ্রি, সাইন 1000 সাইন 40 ডিগ্রি, ঠিক আছে? আর এইটা হবে, এই বলটা 2000 যদি ভাঙো, 2000 ভাঙলে একটা যাবে এইদিকে আর একটা যাবে এইদিকে, তাই না? এইদিকে। তাহলে এটার মান হবে তোমার, এই যে 2000, এটা হবে 2000 কজ, কারণ অ্যাঙ্গেল এখানে শুরু হয়েছে, এটা হবে কজ 40, আর এটা হবে 2000 সাইন 40, 2000 সাইন 40। একটা হবে 2000 কজ 40, একটা হবে 2000 সাইন 40। এখন যদি আমি হিসাব করি, দেখো ও অক্ষ বরাবর কি কি বল আছে, এটা বাদ, এটা আমাদের লাগবে না, এটা এক্স অক্ষ বরাবর, এটা তো উপাংশে ভাগ করেছি, এটা বাদ, এটা বাদ। তাহলে ও অক্ষ বরাবর আছে বল কয়টা? দুইটা। এটাও বাদ, এটা এক্স অক্ষ বরাবর। ও অক্ষ বরাবর আছে কয়টা বল? এই যে 2000 সাইন 40 আর 1000 কস 40, এটাই লিখছে দেখো। উপর দিকে পজিটিভ হচ্ছে মাইনাস 2000 সাইন 40 মাইনাস 1000 কস 40, রেজাল্ট হচ্ছে মাইনাস 2051.6। তাহলে মাইনাস আসছে, এটা প্লাস করতে হবে, তাই না? সুতরাং লব্ধি হবে, এটাই তো লব্ধি, এই যে এইটা যেটা আসছে এটাই লব্ধি। দেখো আর ইজিক্যাল টু 2051.6 নিউটন, মাইনাসটা উঠাই দিছি। এরো চিহ্ন কোন দিকে হবে? প্লাস মানে উপর দিকে, তাহলে মাইনাস মানে কোন দিকে? প্লাস মানে উপর দিকে, মাইনাস কোন দিকে? নিচের দিকে, এই যে নিচের দিকে। অ্যান্সার হয়ে গেছে। ওকে, একটা অ্যান্সার আমাদের হয়ে গেছে, ঠিক আছে? এখন এক্স অক্ষে কয়টা বল আছে দেখো, এক্স অক্ষের বলগুলো দেখো একটু, আমি এই যে এখানে একটু ফ্রেশ করে রাখি। এক্স অক্ষে বল আছে আসলে, এদিকে একটা বল আছে, এই যে এটা এক্স অক্ষের সেন্টার, এইদিকে একটা বল আছে, আর এইদিকে একটা বল আছে, তিনটা বল আছে। এই বলটা হচ্ছে এইটাই যে 1000, এই যে এইটা, এই যে এটা 2000 cos 45। এই বলটা হচ্ছে তোমার পি, এই যে এটা পিটা।
আর 1000 সাইন 45, তিনটা বল না? এটা হচ্ছে 2000 কস 45, এটা হচ্ছে পি, এটা 1000 সাইন 45, এই যে এটা, ওই যে, ঠিক আছে। এই তিনটা বল, এই একটা বল, এই পি বল, আর এইটা একটা বল, এই পি একটা বল, আর এই একটা বল। এই বলটা আছে বাম দিকে, এই বলটা ডান দিকে, এই বলটা কোন দিকে? ডান দিকে, এই যে এই বলটা ডান দিকে। আচ্ছা, তাহলে আমরা এখন করা শুরু করি। এখন একটু অন্য সিস্টেমে করবো, এই সিস্টেমটা তুমি এখন বুঝবা না, আমি জাস্ট বোঝানোর চেষ্টা করতেছি। এখন যেটা করব কি, আমরা লিখব সামেশন, আমি করতেছি এখানে সামেশন অফ এফ এক্স ইজ ইকাল টু, ডাইরেক্ট আমরা 0 লিখব। কেন 0 লিখব? কারণ এখানে বলছে অঙ্কের ভিতরে যে এক্স অক্ষে কোনো লব্ধি নাই, কোনো ফল নাই, কোনো রেজাল্ট নাই, তাহলে এক্স অক্ষের রেজাল্ট কত? 0। তাহলে 0 লেখাটা শিখলাম আমরা। এটা আমরা ডিটেলস পড়বো আবার, যে এফ এক্স ইজ ইকাল টু 0 লিখবো কেন, এফ ওয়াইও 0 লিখবো আমরা, ঠিক আছে। ওই সাম্য অবস্থা না কি জানি আছে না, ওই রকম যখন আসবে তখন আমরা শিখবো। আপাতত দেখো আমাদের লজিকের মানে যেভাবে কথা বলতেছি তাতে ঠিক আছে না, যে এক্স অক্ষে কোনো লব্ধি নাই, তাহলে ফলাফল 0। তাহলে আমরা এক্স অক্ষে ফলাফল 0 লিখলাম। আমরা ডান দিকে পজিটিভ ধরলাম, ডান দিকে পজিটিভ ধরলাম, আর বাম দিকে ধরলাম নেগেটিভ। যখনই 0 লিখবা তখন এখানে আবার এইরকমভাবে লিখতে হয়, বা আগের মতো লেখো। ডান দিকে কি কি বল আছে? ডান দিকে আছে 1000 সাইন 45 40 আর পি, তাহলে ডান দিকেটা লিখলাম প্লাস পি প্লাস 1000 সাইন 40, আর এটা আমার মাইনাস, এটা মাইনাস না, বাম দিকে মাইনাস 2000 কস 40। এই যে লাইনের মধ্যে ইজিক্যাল টু 0 না, ফলাফল কত হবে? এইগুলো যোগ বিয়োগ করলে ফলাফল হবে 0। এখন তুমি ক্যালকুলেশন করলে এখান থেকে দেখো পি এর মান চলে আসে, পি এর মান আসছে 889.3 নিউটন। এটা ডিরেকশন হবে এইদিকে। ডিরেকশন কেন এইদিকে হলো এটা আমি ডিটেলস আলোচনা পরে করবো। 889.3, এই দেখো পি ইজিক্যাল টু, এই যে পি ইজিক্যাল টু 889.3 নিউটন, ডিরেকশন হবে এইদিকে। ডিরেকশন নিয়ে আমি পরে আলোচনা করবো। যখন 0 লিখতে হয়, এই যে যখন 0 লিখবো আমরা, এফ এক্স ইজিক্যাল টু যখন 0 লিখবো, ডিরেকশনটা অন্যরকম দিতে হয়, শিখবো আমরা পরে। তাহলে এটা মনে হয় মোটামুটি বুঝছো না তুমি? এটা ভর্তি পরীক্ষা 16-17 সালে আসছে, মোটামুটি বুঝছো তো? মোটামুটি বুঝলে হবে। আচ্ছা, ক্লাসের দৈর্ঘ্য প্রায় 1 ঘন্টার মতো হয়ে গেছে, তো 1 ঘন্টার মধ্যে সীমাবদ্ধ রাখি ক্লাস, আমরা পরের ক্লাসে এটা শেষ করি। আমাদের অঙ্ক আছে কয়টা? একটা, এইটা, দুইটা, তিনটা, এই 4টা অঙ্ক। এই 4টা অঙ্কের ক্যাটাগরি আবার আলাদা, মানে একটু অন্যরকমভাবে করবো আমরা, সুতরাং এটা আলাদা ক্লাসেই করি, তাতে তোমাদের জন্য সুবিধা হবে। তাহলে আজকের ক্লাস আমরা এই পর্যন্তই শেষ দিলাম। খোদা হাফেজ।